বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি তানিয়া সুলতানা, প্রভাষক জীববিজ্ঞান, রাশাদকোট মহাবিদ্যালয়। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা অবশ্যই করোনা ভাইরাসের কারণে হয়তো বাসায় আটকে পড়াশোনায় মনোযোগী হতে পারছো না। সেজন্য তোমাদেরকে পড়াশোনায় মনোযোগী করার জন্য আমাদের প্রিন্সিপাল স্যারের উদ্যোগে আমরা অনলাইনে ক্লাস শুরু করছি। এটা আমার প্রথম ক্লাস। নিশ্চয়ই আল্লাহর পরম করুণাময় দয়াময় আল্লাহর রহমতে তোমরা তোমাদের পরিবার বর্গের সাথে ভালো আছো এবং ভালো থাকবে ইনশাল্লাহ। তো ওকে, আমরা পড়াশোনায় চলে আসি। আজকে আমরা প্রাণীবিজ্ঞান নিয়ে পড়াশোনা করব। তো প্রাণীবিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে গেলে অবশ্যই জানতে হবে যে প্রাণীবিজ্ঞানের জনকে, কারণ প্রত্যেকটা জিনিসেরই একজন ফাদার রয়েছেন। তো প্রাণীবিজ্ঞানের জনক হচ্ছে গ্রিক দার্শনিক অ্যারিস্টটল। এখানে কিছু নৈবেদ্য প্রশ্ন চলে আসে যে হ্যাঁ, প্রাণীবিজ্ঞানের জনককে, তারপরে অ্যারিস্টটলের শিক্ষককে, অ্যারিস্টটলের ছাত্রকে, ইত্যাদি ইত্যাদি। তো এখানে একটা ছোট ক্যাপসুলের মাধ্যমে আমরা কিন্তু এভাবে খুব ইজিলি মনে রাখতে পারি। যেমন হলো স্পা, এস পি এ এ, স্পা। এই এস এ হলো সক্রেটিস, পি এ হলো প্লেটো, এ হচ্ছে অ্যারিস্টটল এবং এ হচ্ছে আলেকজান্ডার। আলেকজান্ডার। তো আমরা যদি এই দিক দিয়ে যাই, দেখো, তাহলে সক্রেটিসের ছাত্রকে প্লেটো, প্লেটোর ছাত্রকে অ্যারিস্টটল, অ্যারিস্টটলের ছাত্রকে আলেকজান্ডার। আবার যদি এই দিক দিয়ে আসি তাহলে দেখা যাবে আলেকজান্ডারের শিক্ষককে অ্যারিস্টটল, অ্যারিস্টটলের শিক্ষককে প্লেটো, প্লেটোর শিক্ষককে সক্রেটিস। আমরা কিন্তু এই ক্যাপসুলের মাধ্যমে ইজিলি খুব সহজে মনে রাখতে পারি। শুধুমাত্র এই পরীক্ষার জন্য নয়, চাকরির সব ধরনের পরীক্ষায় এই প্রশ্নটা এসে থাকে। তো এটা যদি মনে রাখি তাহলে তো এটা ভেরি ভেরি ইজি একটা ব্যাপার, কোনো ইয়ে না। তো এরকম প্রশ্ন আসে যে প্রাণীবিজ্ঞানের জনককে বা প্লেটোর শিক্ষককে, তাহলে আমরা যদি বলি যে প্লেটোর ছাত্রকে অ্যারিস্টটল, অ্যারিস্টটলের শিক্ষককে প্লেটো, ইত্যাদি। তো যাই হোক, এখানে হচ্ছে অ্যারিস্টটল সম্পর্কে তেমন কিছু জানা যায়নি। তারপরে যতটুকু জানা গেছে, কারণ অত্যন্ত প্রাচীনকালের তিনি বিজ্ঞানী ছিলেন, তার প্রায় জীবন পর্যালোচনা করে দেখা গেছে প্রায় 1,000-এর মতো তিনি পুস্তিকা লিখেছেন। এবং তিনি যখন মারা যান, তার মারা যাওয়ার আগে তার এই পুস্তিকাগুলো বা পুস্তকগুলো তার শিষ্য থিওফ্লাস্টাসের কাছে রেখে যান। থিওফ্লাস্টাস আবার পরবর্তীতে এগুলোকে নেউলিয়াসের কাছে রেখে যান। উনিও একজন দার্শনিক ছিলেন। তো নেউলিয়াস যখন মারা যান তখন উত্তরাধিকার সূত্রে এই নথিপত্রগুলো তার সন্তানেরা একটা লোহার সিন্ধুকে ভরে তার সমাধিস্থলে রেখে আসেন। এবং পরবর্তীতে প্রায় 200 বছর পরে রোমান সৈন্যরা এই নথিপত্রগুলো তার সমাধিস্থল থেকে উদ্ধার করেন এবং তাতে যদিও অনেকগুলো নষ্ট হয়ে গিয়েছিল, যতটুকু অবশিষ্ট ছিল তাতে বুঝতে খুব একটা অসুবিধা হয় না যে তার জ্ঞানের আলো কত সুদূর প্রসারী ছিল এবং তা মানুষের মাঝে তিনি ছড়িয়ে দিতে চেয়েছিলেন। এবং তার কতগুলো বিখ্যাত উক্তি রয়েছে। তার একটা উক্তি বলি, তিনি বলেছিলেন, জীবনে যদি ভালো কিছু করতে চাও তাহলে তুমি এমন কিছু করো যা কেউ কখনো আগে করেনি, দেখেনি বা শুনেনি। এবং রাজা ফিলিপস বলেছিলেন, যিনি আলেকজান্ডারের পিতা, তিনি বলেছিলেন, আমি প্রভুর কাছে সন্তুষ্ট এবং কৃতজ্ঞ, কারণ মহান বীর এই অ্যারিস্টটলের মতো শিক্ষক আমার সন্তানের জন্য আল্লাহ প্রভু সৃষ্টিকর্তা ব্যবস্থা করে দিয়েছেন। তো ওকে, আমরা এখন অধ্যায়ে চলে যাব। আমাদের প্রথম অধ্যায়ের নাম হচ্ছে অ্যানিমাল ডাইভার্সিটি অ্যান্ড ক্লাসিফিকেশন। অ্যানিমাল ডাইভার্সিটিতে প্রথমে একটা আসতে পারে যে অ্যানিমাল ডাইভার্সিটি এখানে সৃজনশীল প্রশ্ন এসেছে যে অ্যানিমাল ডাইভার্সিটি কি বা অ্যানিমাল ডাইভার্সিটি বলতে কি বোঝো। এখানে 1 বা 2 মার্কের প্রশ্ন আমাদের বোর্ড কোশ্চেন চলে এসেছে অলরেডি, তাই এজন্য এটা একটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তো অ্যানিমাল মানে আমরা ইজিলি বুঝতে পারছি, অ্যানিমাল মানে হচ্ছে প্রাণী।
এবং ডাইভার্সিটি অর্থ হচ্ছে বিভিন্নতা বা বৈচিত্র্যতা বা ভিন্নতা। অর্থাৎ এনিম্যাল ডাইভার্সিটি মানে বুঝতেই পারছি এটা হচ্ছে প্রাণীর বিভিন্নতা বা বৈচিত্র্যতা। তো এইটা আমরা ইজিলি একটা সংজ্ঞা দিতে পারি, বইয়ে যেভাবে থাকুক না কেন আমরা যেভাবে মনে রাখবো, যেভাবে সহজ হবে সেভাবে আমরা লিখবো। কেমন করে, যে কি, জল, স্থলে, অন্তরিক্ষে বসবাসকারী যে প্রাণীদের মধ্যে জিনগত, প্রজাতিগত এবং বাস্তু সংস্থানগত যে ভিন্নতা বা বৈচিত্র্যতা দেখা যায় তাকে বলছি এনিম্যাল ডাইভার্সিটি বা প্রাণী বৈচিত্র্য। তো ওকে, এখানে অনেকগুলো কথা ইউজ করেছি, সে প্রত্যেকটা কথার ব্যাখ্যা আমি দিয়ে দিচ্ছি। আমি বলেছি জলস্থলে অন্তরিক্ষে বসবাসকারী, কারণ প্রাণী সব জায়গায় থাকে, জলে থাকে, স্থলে থাকে, বায়ুমণ্ডলে থাকে, সব জায়গায় তাদের বিচরণ। তো জলস্থলে অন্তরিক্ষে বসবাসকারী যে সমস্ত প্রাণীদের জিনগত, প্রজাতিগত, বাস্তু সংস্থানগত। ওকে, জিনগত, জিনগত কি সেটা আমাকে বুঝতে হবে। জিনগত মানে কি? জিনগত মানে হলো, জিন তাহলে কি আমাদের, আমি একটু অন্যভাবে বলি, যে একটা যদি ঘর তৈরি করা হয় বা বাড়ি তৈরি করা হয় তখন আমরা কি করি, একটার পরে একটা ইট সাজিয়ে কিন্তু ঘরটা তৈরি করা হয়। ঠিক তেমনি এক একটা কোষ সাজিয়ে কিন্তু একটা জীব দেহ গঠিত। তাহলে ওই জীব দেহ থেকে আমি একটা সেল অর্থাৎ একটা কোষকে বের করে নিচ্ছি। তাহলে একটা কোষ মানে সেটা কি হবে, সেটা একটা নিউক্লিয়াস। একটা কোষের মধ্যে কি থাকবে, নিউক্লিয়াস থাকবে, কিছু সাইটোপ্লাজম থাকবে। এখন এই কোষের ভেতরে যে নিউক্লিয়াসটা আছে এই নিউক্লিয়াসটাকে আমি আবার বের করে নিচ্ছি। এই নিউক্লিয়াসটাকে বের করে নিলাম। নিউক্লিয়াসের মধ্যে থাকে কি, ক্রোমাটিন জালিকা এবং নিউক্লিওলাস। ক্রোমাটিন জালিকার যে জড়ানো পেঁচানো অংশগুলো রয়েছে সেগুলোকে আমরা বলছি ক্রোমাটিন জালিকা। এই ক্রোমাটিন জালিকাগুলোকে আমি এবার বের করে নিচ্ছি নিউক্লিয়াস থেকে। এই ক্রোমাটিন জালিকা বের করে নিলাম। এই ক্রোমাটিন জালিকার মধ্যে রয়েছে ডিএনএ অর্থাৎ ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। এই ডিএনএ কে বের করে নিলাম। এই ডিএনএ এর মধ্যে থাকে বিভিন্ন ধরনের জিন বা ফ্যাক্টর। তাহলে জিন কোথায় থাকছে, ডিএনএ এর মধ্যে থাকছে। ডিএনএ কোথায় থাকছে, ক্রোমাটিন জালিকার মধ্যে থাকছে। ক্রোমাটিন জালিকা কোথায় থাকছে, নিউক্লিয়াসের মধ্যে। নিউক্লিয়াস কোথায় থাকছে, কোষের মধ্যে। আর এই কোষগুলো নিয়ে একটা গোটা বডি বা একটা জীবদেহ গঠিত হয়। এই জিনগুলো বা ফ্যাক্টরগুলো কোথায় আমরা দেখেছি, ডিএনএ অর্থাৎ নিউক্লিয়াসের মধ্যে। এই জিনগুলো হচ্ছে মানুষের দেহের এক একটা বৈশিষ্ট্য নির্ধারণ করে। যেমন এই জন্য কোনো মানুষ মোটা, কেউ খাটো, কেউ ফর্সা, কেউ কালো, কালো চুলগুলো স্ট্রেট, কারো নাক ভোঁতা, ইত্যাদি 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 বিভিন্ন বৈশিষ্ট্য। তাহলে জিনের বৈশিষ্ট্য বিভিন্ন হওয়ার কারণেই মানুষের মধ্যে এই ভিন্নতা দেখা যায়। যদি আমরা আফ্রিকান দেশের মানুষের কথা চিন্তা করে থাকি তাহলে দেখা যাবে যে তাদের শরীরে তারা প্রচন্ড কালো হয়, কারণ তাদের দেহে এক ধরনের রঞ্জক পদার্থ, মেলানিন নামক এক ধরনের রঞ্জক পদার্থ থাকার কারণে তারা কালো হয়। তাহলে চুল কোঁকড়ানো হয়, ঠোঁট মোটা হয়, ইত্যাদি ইত্যাদি বৈশিষ্ট্য। এরপরে যদি শ্বেতাঙ্গের কথা চিন্তা করি, আমেরিকান দেশের মানুষেরা তারা কিন্তু ফর্সা হবে, চুলগুলো স্ট্রেট হবে। তারপরে চীনা দেশের মানুষের কথা যদি চিন্তা করি তাদের চোখ কিন্তু ছোট ছোট হয়, নাক ভোঁতা হয় ইত্যাদি। এগুলো কেন হয়, জিনগত কারণে। কিন্তু বাংলাদেশের মানুষ কেন এরকম, সবগুলো এর মধ্যে আছে, কারণ বাংলাদেশের মানুষ হচ্ছে কে বলা হয় নিশা জাতি বা সংকর জাতি। কেন, কারণ হচ্ছে এখানে বহুকাল আগে থেকে বিভিন্ন ধরনের ব্রিটিশরা, পর্তুগিজরা এখানে এসেছে, তাদের বংশধর গুলো রেখে গেছে। এজন্য এখানে সংমিশ্রিত বিভিন্ন ধরনের মানুষ এখানে বাস করে। এটা হলো কি জিনগত কারণে। আবার এই জিনগত বৈশিষ্ট্যগুলো বংশ পরম্পরায় কিন্তু স্থানান্তরিত হয়। এজন্য আমরা বলি যে এটা বাবার মতো হয়েছে, দাদার মতো হয়েছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এবং আবার যখন এই যে ডিএনএ অনেক সময় টেস্ট করা হয়, যখন কোনো মৃত ব্যক্তির লাশ শনাক্তকরণ করা যাচ্ছে না তখন তাকে ডিএনএ টেস্ট করানো হয়, কারণ প্রত্যেকটা মানুষের ডিএনএ এর কাঠামো বা এই জিনের বৈশিষ্ট্যগুলো কিন্তু আলাদা। এবং এইটা বংশ পরম্পরায় যেহেতু চলে যায় সেহেতু বংশের সাথে এই যে জিনের ডিএনএ এর মধ্যে যে জিনের যে বৈশিষ্ট্যগুলো এটা প্রায় 90% বা 80% যখন মিলে যায় তখন তাকে আমরা বলি যে সেই বংশধর। তো ওকে, এই যে জিন
প্রজাতিগত বিভিন্নতা বা বৈচিত্র্যতা, এই বৈচিত্র্যতার কারণে প্রাণীদের মধ্যে বিভিন্নতা বা বৈচিত্র্যতা দেখা যায়। তারপরে বলছি যে প্রজাতিগত বৈচিত্র্য। প্রজাতিগত বৈচিত্র্য কি? প্রজাতিগত বৈচিত্র্য বলা হচ্ছে যে একই গণভুক্ত কিন্তু প্রজাতি আলাদা, এই ধরনের বিভিন্নতাকে বলা হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্য। যেমন আমরা একটু উদাহরণ দিতে পারি, বাঘ। বাঘের বৈজ্ঞানিক নাম হচ্ছে প্যান্থেরা ট্রাইগ্রিস। আর সিংহের বৈজ্ঞানিক নাম যদি আমরা দেখি তাহলে প্যান্থেরা লিউ। আচ্ছা, প্রত্যেকটা জীবের বৈজ্ঞানিক নাম দুটি অংশ দ্বারা গঠিত। প্রথম অংশ হচ্ছে গণ এবং দ্বিতীয় অংশকে বলা হয় প্রজাতি। তাহলে আমরা বলছি একই গণভুক্ত। ড্রাগন সিংহের ক্ষেত্রে গণ কিন্তু একই, প্যান্থেরা এটাও প্যান্থেরা, কিন্তু প্রজাতির ক্ষেত্রে কিন্তু আলাদা। ট্রাইগ্রিস এবং লিউ দুটোই কিন্তু আলাদা আলাদা। এই জন্য কি হয়েছে যে এই একই গণভুক্ত কিন্তু প্রজাতির মধ্যে আলাদা হওয়ার কারণে এদের মধ্যে কিন্তু ভিন্নতা রয়েছে। এই ভিন্নতা থাকার কারণে এই দুটি একই গণভুক্ত হওয়া সত্ত্বেও যদি এই দুই প্রজাতির মধ্যে যৌন মিলন ঘটানো হয় তাহলে কিন্তু এরা উর্বর সন্তান জন্ম দিতে পারে না, অর্থাৎ তাদের মধ্যে ভিন্নতা বা বৈচিত্র্যতা রয়েছে। এই ভিন্নতা বা বৈচিত্র্যটাকে বলা হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্য। তারপরে বলছি বাস্তু সংস্থানগত বৈচিত্র্য। আচ্ছা, বাস্তু সংস্থানগত বৈচিত্র্য মানে কি? অর্থাৎ কোনো নির্দিষ্ট অঞ্চল বা এলাকায় বসবাসকারী জীবদের মধ্যে যে ভিন্নতা বা বৈচিত্র্যতা দেখা যায়, কারণ ওই পরিবেশ অত্যন্ত ঠান্ডা হতে পারে, গরম হতে পারে, নাতিশীতোষ্ণ হতে পারে, কিন্তু ওই পরিবেশের সাথে কিন্তু খাপ খাইয়ে জীবগুলো বেঁচে আছে, অর্থাৎ তাদের মধ্যে কিছুটা ভিন্নতা বা বৈচিত্র্যতা দেখা গেছে। এই ধরনের বৈচিত্র্যটাকে বলা হয় বাস্তু সংস্থানগত বৈচিত্র্যতা। তাহলে আমরা সংজ্ঞাকে আবার বলছি যে জলস্থলে অন্তরিক্ষে বসবাসকারী যে সমস্ত প্রাণীদের মধ্যে জিনগত, প্রজাতিগত এবং বাস্তু সংস্থানগত বৈচিত্র্যতা বা ভিন্নতা দেখা যায় তাকেই বলছি আমরা এনিম্যাল ডাইভার্সিটি বা প্রাণী বৈচিত্র্য। ওকে, ইজি। তাহলে আমরা এখন শ্রেণীবিন্যাস করব বা ক্লাসিফিকেশন, শ্রেণীবিন্যাস কেন করা হয়। শ্রেণীবিন্যাস করা হচ্ছে এর জন্য কারণ পৃথিবীতে বিভিন্ন ধরনের প্রাণী রয়েছে, কেউ হিংস্র, কেউ শান্ত, কেউ শীতল রক্ত বিশিষ্ট, কেউ উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী, কেউ কলার সংগঠন অত্যন্ত হচ্ছে সংগঠনের মাত্রা অত্যন্ত সরল, কারো কঠিন সরলতম, কারো কঠিনতম। তারপর এরপর কেউ হচ্ছে ডাঙায় বাস করে, কেউ জলে বাস করে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য, যাদের খাদ্যাভ্যাস আলাদা, জননাঙ্গ আলাদা, আচার আচরণ আলাদা, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো এইগুলো বৈশিষ্ট্যগুলোর কারণে এদের বিভিন্নতা রয়েছে, যেহেতু বৈচিত্র্যতা রয়েছে, এজন্য এদেরকে শ্রেণীবিন্যাসের প্রয়োজন এবং কতগুলো বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে এগুলো শ্রেণীবিন্যাস করা হয়েছে। এই বৈশিষ্ট্যগুলো যেমন বিভিন্ন ধরনের সংগঠনীয় মাত্রা, একটা হচ্ছে সংগঠনীয় মাত্রা, একটা দুটো হচ্ছে প্রতিসাম্যতা, এরপর ভ্রূণীয় স্তর, এরপর সিলোম, এরপর নটোকর্ড। ওকে, মানে বিভিন্ন ধরনের বৈশিষ্ট্যের উপর, এই বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে এদেরকে কি করা হয়? শ্রেণীবিন্যাস করা হয়। এখন আমরা প্রথমে এক একটা ধরে আমরা এখন পড়াশোনা করব। প্রথমে আমরা ধরছি সংগঠনীয় মাত্রা। সংগঠনীয় মাত্রা বলতে এদের দেহ বা প্রাণীদের দেহ কি দ্বারা গঠিত? আমরা বলেছি কিন্তু কোষ দিয়ে গঠিত। এই কোষগুলো কেমন, সরলতম না কঠিনতম না কেমন, এইটার উপর ভিত্তি করে এদেরকে আবার কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। অঙ্কে প্রথমে বলা হচ্ছে কোষ সংগঠনীয় মাত্রা। কোষ সংগঠনের মাত্রা অর্থাৎ কোষ সংগঠনের মাত্রা বলতে বোঝানো হচ্ছে
যে কিছু কিছু অত্যন্ত নিম্ন শ্রেণীর যেগুলো প্রাণী, যেমন পরিফেরা পর্বের প্রাণী, তাদের কলার গঠন অত্যন্ত সরল, এরা সুগঠিত ভাবে থাকে না। আবার অনেকগুলো কোষ যখন একত্রে থাকে তখন, যেমন এরকম অনেকগুলো কোষ যখন একত্রে থাকে তখন তাকে আমরা বলা হয় টিস্যু বা কলা। যখন অনেকগুলো কোষ একত্রে থাকে তখন তাকে বলা হচ্ছে টিস্যু বা কলা। তাহলে এই যে কোষ সংগঠনের মাত্রা, এখানে কিন্তু কোনো রকম টিস্যু বা কলা গঠিত হয় না, কারণ এই কোষগুলো একত্রে থাকে না, অত্যন্ত নগ্নভাবে আলগাভাবে অবস্থান করে। আর কলা সংগঠনের মাত্রা, যখন কোষগুলো একত্রিত হয়ে থাকে তখন তাকে বলা হচ্ছে কলা সংগঠনের মাত্রা। তাহলে এই কোষ সংগঠনের মাত্রার যে সমস্ত প্রাণী রয়েছে তার থেকে এরা কিছুটা উন্নত। তারপরে বলছি অঙ্গ সংগঠনীয় মাত্রা, অর্থাৎ কলা সংগঠনীয় মাত্রা থেকে এরা আবার উন্নত, কারণ হচ্ছে এই কোষগুলো মিলে আবার কি তৈরি করে, একটা অঙ্গ তৈরি করে। তো আজকে এই পর্যন্ত, সামনের ক্লাসে আবার দেখা হবে যদি বেঁচে থাকি ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।